সবাই সময়ের সাথে সাথে আরও জানতে চাই, তাই না, বুঝতে চাই। কিন্তু প্রশ্নটা হলো, মানুষের জ্ঞান আসলে কিভাবে বৃদ্ধি পায়? এটা এমন এক জিজ্ঞাসা যার উত্তর কিন্তু আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমাদের কাজের জায়গায় সবকিছুকেই প্রভাবিত করতে পারে। আজ আমরা এই গভীর বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের হাতে একটা লেখা আছে, শিরোনামটা হলো জ্ঞান বৃদ্ধির রহস্য, ইনপুট, আউটপুট ও চক্রবৃদ্ধি। এই উৎসটা জ্ঞান অর্জনের প্রক্রিয়াকে কয়েকটা ধাপে ভেঙে দেখেছে। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই উৎসে যে মূল আইডিয়াগুলো আছে, ইনপুট, আউটপুট আর ওই চক্রবৃদ্ধি প্রভাব, এগুলোকে একটু ভালোভাবে বোঝা, আর সাথে সাথে জ্ঞান বাড়ানোর কিছু কার্যকারী কৌশল জানা, যা ওই লেখাটাতে বলা হয়েছে। আসুন তাহলে শুরু করা যাক। অবশ্যই। আর দেখুন, এই আলোচনাটা কিন্তু শুধু তত্ত্ব আলোচনার জন্য নয়। জ্ঞান কিভাবে বাড়ে সেটা বোঝাটা আমাদের নিজেদের উন্নতির জন্য, ডিসিশন নেওয়ার জন্য খুব জরুরি। আপনি যেমনটা বলছিলেন, আমাদের আলোচনার ভিত্তি যে লেখাটা, সেটা জ্ঞান বৃদ্ধিকে একটা চলমান প্রক্রিয়া হিসেবে দেখেছে। মূল কথাটা হলো, আমরা কি নিচ্ছি, ইনপুট, যা শিখছি তা কিভাবে ব্যবহার করছি, আউটপুট, আর এই পুরো জিনিসটা লম্বা সময়ে কি ফল দিচ্ছে। তাহলে চলুন প্রথম ধাপটা দিয়েই শুরু করি। ইনপুট। খুব সহজ করে বললে, এটা হলো ওই সব তথ্য, আইডিয়া, অভিজ্ঞতা যা আমরা রোজ গ্রহণ করছি। ধরুন, বই পড়া, কোনো পডকাস্ট শোনা, ভিডিও দেখা বা কারো সাথে কথা বলা, সবই। এই সব কিছুই আমাদের ব্রেনের জন্য কাঁচামাল। উৎসটিতে একটা কথা খুব জোর দিয়ে বলা হয়েছে, কথাটা হয়তো অনেকেরই শোনা, গার্বেজ ইন, গার্বেজ আউট। আমরা যদি এমন জিনিস গ্রহণ করি যার কোনো মানে নেই বা ভুল তথ্য, তাহলে আমাদের ভাবনাচিন্তাও ওই রকমই হবে, তাই না? একদম ঠিক তাই। আর বিষয়টা শুধু ভালো বা খারাপ ইনপুট নয়, এর চেয়েও একটু গভীর। ইনপুটের কোয়ালিটি, গুণমান, আর তার বৈচিত্র্য, দুটোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। গুণমান তথ্যের গভীরতা, কতটা নির্ভরযোগ্য, এগুলো। ধরুন, কোনো বিষয়ে ভাষা 10টা আর্টিকেল পড়ার চেয়ে একজন এক্সপার্টের লেখা একটা ভালো বই পড়া অনেক কাজের। আর বৈচিত্র্য বিভিন্ন ফিল্ডের জ্ঞান, বিভিন্ন দৃষ্টিকোণ, এগুলো যখন মেশে তখন নতুন আইডিয়া আসে। কেউ হয়তো শুধু তার কাজের বিষয় নিয়েই পড়ছেন, ঠিক আছে, কিন্তু যদি পাশাপাশি ইতিহাস বা সায়েন্স নিয়েও পড়েন, তখন তার সমস্যা দেখার চোখটাই পাল্টে যেতে পারে। ভালো ইনপুট শুধু তথ্য দেয় না, আমাদের চিন্তার ধরনকেও আসলে উন্নত করে। তার আমরা কি কনজিউম করছি সেদিকে একটু সচেতন থাকা দরকার। এটা প্রথম ধাপ। কিন্তু জ্ঞান তো শুধু জমা করলেই হলো না, তাই না? এটাকে তো কাজে লাগাতে হবে। আর এখানেই আসছে দ্বিতীয় মূল ধারণাটা, আউটপুট। এর কি? হলো, যা জানলাম বা শিখলাম সেটাকে কোনো না কোনোভাবে প্রকাশ করা। ধরুন, কাউকে বোঝানো বা নিজে কিছু লেখা, বা যা শিখেছি সেটার ভিত্তিতে কিছু করা, এই রকম। হ্যাঁ, উৎসটার মূল বার্তাটা বেশ পরিষ্কার। শেখা শুধু গ্রহণ নয়, শেখা প্রয়োগ। একটা কথা আছে না, যে 100 বার পড়ার চেয়ে একবার কাউকে শেখালে বা নিজে করলে জিনিসটা বেশি মনে থাকে। ঠিক তাই। আর এর পেছনে কিন্তু কারণও আছে, ব্রেন সায়েন্সের দিক থেকেও। যখন আমরা শুধু পড়ি বা শুনি, ব্রেনের কিছু অংশ কাজ করে। কিন্তু যখন আমরা ওই তথ্যটা ব্যবহার করি, ধরুন কাউকে বোঝাতে গিয়ে নিজের ভাষায় গুছিয়ে বলি বা কোনো সমস্যায় অ্যাপ্লাই করি, তখন ব্রেনকে ওই তথ্যটা খুঁজে বের করতে হয়, সাজাতে হয়, কানেক্ট করতে হয়। এই যে সক্রিয়ভাবে কাজটা করা, এটা অনেক বেশি শক্তিশালী। এটা শুধু মুখস্থ করা নয়, বরং বিষয়টাকে সত্যি সত্যি নিজের করে নেওয়া। আর যখন শেখাতে যাই, তখন নিজের বোঝার ঘাটতিগুলোও কিন্তু ধরা পড়ে যায়। আচ্ছা, এটা ইন্টারেস্টিং। নিজের গ্যাপগুলো বোঝা যায়। হ্যাঁ, যা আবার নতুন করে শিখতে মোটিভেট করে। বাহ! তাহলে ইনপুট দিয়ে ভিত্তি তৈরি আর আউটপুট দিয়ে সেটাকে পাকা করা। কিন্তু উৎস বলছে আসল ম্যাজিকটা নাকি লুকিয়ে আছে তৃতীয় ধারণাটায়, চক্রবৃদ্ধি প্রভাব বা কম্পাউন্ড এফেক্ট। এটা আমার কাছে পুরো আলোচনার সবচেয়ে আকর্ষণীয় অংশ মনে হয়েছে। এর মূল কথাটা হলো প্রতিদিনের ছোট ছোট ভালো কাজ বা চেষ্টা, যেগুলো হয়তো প্রথমে তেমন কিছুই মনে হয় না, সেগুলো সময়ের সাথে সাথে জমে একটা বিরাট পরিবর্তন আনে। শুরুতে হয়তো টেরই পাওয়া যায় না, কিন্তু লেগে থাকলে। একদম ঠিক ধরেছেন। উৎসটিতে একটা খুব সহজ কিন্তু পাওয়ারফুল উদাহরণ আছে। ধরুন, কেউ ঠিক করল
প্রতিদিন নিয়ম করে মাত্র ১৫ মিনিট একটা ভালো বই পড়বে। প্রথম সপ্তাহে হয়তো কিছুই মনে হবে না, ১ মাস পরেও হয়তো তেমন কিছু বদলায়নি। এখানেই কিন্তু অনেকে আগ্রহ হারিয়ে ফেলে, ছেড়ে দেয়। কিন্তু যিনি লেগে থাকেন, ধরুন ৩ মাস, ৬ মাস বা ১ বছর পর, তিনি যদি ফিরে তাকান, দেখবেন তার জানার পরিধি, চিন্তার গভীরতা, শব্দভাণ্ডার সব কিছুতেই একটা বিরাট পরিবর্তন এসেছে। তিটা চলে যায়। এই চালিয়ে যাওয়াটাই তো সবচেয়ে কঠিন মনে হয়, কারণ রেজাল্টটা সঙ্গে সঙ্গে দেখা যায় না। কিন্তু উৎস বলছে এই ধীর শুরুটা দেখে থেমে যাওয়াটা মস্ত ভুল। আচ্ছা, আলবার্ট আইনস্টাইনের একটা কথা আছে না, কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে, 8th ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড? জ্ঞানের ক্ষেত্রেও কি ব্যাপারটা একই রকম? নিঃসন্দেহে জ্ঞান বা দক্ষতা অর্জনের ক্ষেত্রেও এই চক্রবৃদ্ধি নীতিটা একইভাবে কাজ করে, খুবই শক্তিশালী। কেন? কারণ দেখুন, যখন আমরা নিয়মিত কিছু শিখি বা প্র্যাকটিস করি, আমাদের ব্রেনে নতুন কানেকশন তৈরি হয়, পুরনোগুলো আরও মজবুত হয়। প্রতিদিনের ছোট ছোট শেখাগুলো মানে একটার ওপর আরেকটা গাঁথতে থাকে। আজকের শেখাটা কালকের শেখার জন্য জমি তৈরি করে। ফলে সময়ের সাথে সাথে শেখার গতিও বাড়তে পারে। আর অভ্যাসেরও তো একটা নিজস্ব শক্তি আছে, তাই না? ঠিক, একবার একটা ভালো অভ্যাস, ধরুন রোজ বই পড়া বা নতুন কিছু শেখা, তৈরি হয়ে গেলে সেটা চালিয়ে যাওয়াটা তুলনামূলক সহজ হয়ে যায়। তখন আর শুধু ইচ্ছাশক্তির ওপর নির্ভর করতে হয় না। এখানেই ধারাবাহিকতার আসল পাওয়ার। তবে একটা কথা মনে রাখতে হবে, খারাপ অভ্যাসও কিন্তু এভাবেই চক্রবৃদ্ধি হারে বাড়ে, ও হ্যাঁ, এটাও ঠিক। যা আমাদের উন্নতির পথে বাধা দেয়। তাই ভালো ইনপুট আর নিয়মিত আউটপুটের অভ্যাসটা সচেতনভাবে তৈরি করা জরুরি। আচ্ছা, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ভালো কোয়ালিটি ইনপুট নেয়া, সেটাকে আউটপুটের মাধ্যমে কাজে লাগানো, আর এই দুটোকে অভ্যাসে পরিণত করে লম্বা সময় ধরে চালিয়ে যাওয়া। এখন প্রশ্ন হলো, এই নীতিগুলোকে বাস্তবে কাজে লাগানোর জন্য উৎসটিতে কি কোনো নির্দিষ্ট পথের কথা বলা হয়েছে? তাহলে আসল মানেটা কি দাঁড়াচ্ছে? এই প্রশ্নটা মাথায় রাখলে, হ্যাঁ, কিছু স্ট্র্যাটেজির কথা তো বলাই হয়েছে। হ্যাঁ, উৎসটি কিন্তু শুধু থিওরি বলেই থেমে থাকেনি, কিছু প্র্যাকটিক্যাল কৌশলের কথাও বলেছে। এগুলোকে অনেকটা গাইডলাইন ধরা যেতে পারে। যেমন প্রথমত, নিয়মিত আর বিভিন্ন ধরনের বই পড়া, রোজ কিছুটা সময় রাখা, আর শুধু এক বিষয়ের নয়, নানা বিষয়ের, ফিকশন, নন ফিকশন, সায়েন্স, ফিলসফি, যা ভালো লাগে। ভ্যারাইটিটা ইম্পর্ট্যান্ট। ঠিক। দ্বিতীয়ত, যা শেখা হলো সেটা নিয়ে কিছু করা, মানে আউটপুট। সেটা হতে পারে লেখা, ডায়েরি বা ব্লগে, বা কাউকে শেখানো, আলোচনা করা, অথবা কোনো কাজে লাগানো। জ্ঞানটাকে অ্যাক্টিভ রাখা আর কি। তৃতীয়ত, এক্সপোজার বাড়ানো, মানে নতুন অভিজ্ঞতা অর্জন করা, নতুন জায়গায় যাওয়া, নতুন মানুষের সাথে মেশা, নতুন কিছু চেষ্টা করা। এতে চিন্তার জগৎটা বাড়ে। আচ্ছা। চতুর্থ, ডিপ ওয়ার্ক বা গভীর মনোযোগ দিয়ে কাজ করা। এটা আজকাল খুব জরুরি। হ্যাঁ, এটা তো খুবই দরকারি এখন। মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য সব ডিস্ট্র্যাকশন, যেমন ফোন, নোটিফিকেশন, এগুলো থেকে দূরে সরে গিয়ে শুধু একটা বিষয়ে ফোকাস করা, ২৫ মিনিট হোক বা ৫০ মিনিট, পোমোডোরো টেকনিকের মতো। এই ফোকাসড কাজ শেখার গভীরতা বাড়ায়। আর পঞ্চম কৌশলটা হল নিয়মিত রিভিউ করা, মানে কিছুদিন পর পর ফিরে দেখা, কি শিখলাম, কিভাবে শিখলাম, কতটা কাজে লাগাতে পারলাম, কোথায় আরও ভালো করা যায়। এই কৌশলগুলো শুনে পরিচিত মনে হলেও যেভাবে এগুলোকে ইনপুট, আউটপুট আর চক্রবৃদ্ধি এই ফ্রেমওয়ার্কে ফেলা হয়েছে, তাতে গুরুত্বটা যেন নতুন করে বোঝা যাচ্ছে। যেমন ধরুন ডিপ ওয়ার্ক, মনোযোগ দিয়ে কাজ করা ভালো, এটা তো আমরা জানি, কিন্তু এটাকে জ্ঞান অর্জনের একটা মূল কৌশল হিসেবে দেখা, এটা ইন্টারেস্টিং, কারণ চারিদিকে এত ডিস্ট্র্যাকশন। ঠিক, এই বিক্ষিপ্ততার যুগে গভীর মনোযোগটাই হয়তো আসল সুপার পাওয়ার। আর ওই যে পঞ্চম কৌশলটা বললেন, রিভিউ করা, ওটা কিন্তু আরেকটা খুব গুরুত্বপূর্ণ ধারণার সাথে যুক্ত, মেটাকগনিশন। মেটাকগনিশন। হ্যাঁ, মানে নিজের চিন্তা নিয়ে চিন্তা করা বা শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া। উৎসটিতে হয়তো শব্দটা সরাসরি নেই, কিন্তু রিভিউ করার মাধ্যমে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। মানে আমরা শুধু কি শিখছি সেটা না, বরং কিভাবে শিখছি, আমাদের শেখার পথে বাধা কি, কোন উপায়ে আমরা ভালো শিখি, এইগুলো বোঝা। এই সচেতনতাটা আমাদের শেখার পদ্ধতিটাকেই উন্নত করতে সাহায্য করে। বাহ, শেখার প্রক্রিয়া সম্পর্কে সচেতন হওয়া, এটা তো পুরো ব্যাপারটাকে অন্য লেভেলে নিয়ে গেল। তার মানে জ্ঞান অর্জন শুধু ইনফরমেশন বা স্কিল বাড়ানো নয়,
এটা নিজের শেখার স্টাইলটাকেও ইমপ্রুভ করার একটা জার্নি। আর এই জ্ঞানের প্রভাব উৎস বলছে এটা শুধু পরীক্ষায় ভালো নম্বর বা ব্যক্তিগত স্যাটিসফ্যাকশনের ব্যাপার নয়, জীবনের প্রায় সব দিকেই এর প্রভাব পড়ে। একদম। উৎসটিতে খুব পরিষ্কার করে দেখানো হয়েছে কিভাবে জ্ঞান জীবনের নানা দিককে ভালো করতে পারে। যেমন ধরুন, ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাস বাড়ে, নিজের ওপর ভরসা তৈরি হয়। পেশাগত জীবনে তো বটেই, নতুন স্কিল শিখলে কাজের জায়গায় কদর বাড়ে, আয় বাড়তে পারে, নতুন সুযোগ আসতে পারে। হুম। পারিবারিক বা সামাজিক জীবনেও দেখুন, মানুষের সাথে কথা বলতে সুবিধা হয়, অন্যদের বুঝতে পারা যায়, সম্পর্কগুলো ভালো থাকে। অর্থনৈতিক জীবনেও এর প্রভাব আছে। জ্ঞান নতুন আইডিয়া দেয়, ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করে। এমনকি মানসিক স্বাস্থ্যের জন্যও ভালো। চিন্তা পরিষ্কার হয়, ভুল ধারণা কাটে, চাপ কমে। অর্থাৎ জ্ঞান শুধু জানার বিষয় নয়, এটা হয়ে ওঠার বিষয়। উৎস যেমনটা বলছে, জ্ঞান আসলে এক ধরনের সম্পদ, শক্তি এবং সাফল্যের মূল। এটা আমাদের হাতে এমন একটা টুল যা দিয়ে আমরা ভালো সিদ্ধান্ত নিতে পারি, সমস্যার সমাধান করতে পারি, মানুষের সাথে ভালো কমিউনিকেট করতে পারি। যথার্থ বলেছেন। জ্ঞান আমাদের অপশনগুলো বুঝতে সাহায্য করে, ফলে ভালো সিদ্ধান্ত নেওয়া যায়। সমস্যাকে নানা দিক থেকে দেখতে শেখায়, তাই নতুন সমাধান খুঁজে পাওয়া যায়। আর ভালো কমিউনিকেশন তো জ্ঞান আর বোঝার ওপরে নির্ভর করে, তাই না? তাই জ্ঞানকে আলাদা করে না দেখে জীবনের সামগ্রিক উন্নতির একটা অংশ হিসেবে দেখা উচিত। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা যা পেলাম তা যদি একটু গুছিয়ে বলি, জ্ঞান বৃদ্ধির যাত্রাটা মূলত 3টে স্তম্ভের ওপর দাঁড়িয়ে। 1. কোয়ালিটি ইনপুট নেয়া। 2. শেখা জ্ঞানকে আউটপুটের মাধ্যমে কাজে লাগানো। আর 3. এই দুটোকে অভ্যাসে পরিণত করে চক্রবৃদ্ধি প্রভাবের সুযোগ নেওয়া, মানে ধৈর্য ধরে লেগে থাকা। আর এই পুরো জার্নিটাকে সাহায্য করে কিছু কৌশল আর নিজের শেখার পদ্ধতি নিয়ে সচেতন থাকা, মানে মেটাকগনিশন। উৎসটির শেষে একটা বেশ পাওয়ারফুল কথা বলা হয়েছে, যেটা পুরো আলোচনার সারমর্ম, যে যত বেশি জানে সে তত বেশি সক্ষম উপার্জন করতে, নেতৃত্ব দিতে এবং পৃথিবীতে ইতিবাচক প্রভাব ফেলতে। খুব সুন্দর সামারি। আর এখানেই হয়তো আমরা শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে পারি। আমরা তো মেটাকগনিশনের কথা বললাম, উৎসুতিতে শেখা আর মুখস্থ করার পার্থক্যের কথাও ইশারায় বলা হয়েছে। তাহলে প্রশ্নটা হলো, আসল বোঝা বা অন্তর্দৃষ্টি, মানে আন্ডারস্ট্যান্ডিং বা ইনসাইট, সেটা কিভাবে তৈরি হয়? এটা কি শুধু ভালো ইনপুট আর নিয়মিত আউটপুটের যোগফল, নাকি এর বাইরেও কিছু লাগে? ভাবার বিষয়। গভীর জ্ঞান, যেটা শুধু তথ্য বা স্কিলের সমষ্টি নয়, বরং প্রজ্ঞার কাছাকাছি সেই স্তরে বোঝাতে এই ইনপুট আউটপুট চক্রবৃদ্ধি মডেলের সাথে আর কি যোগ করা দরকার? হয়তো নিজের অভিজ্ঞতা, গভীর চিন্তা বা রিফ্লেকশন, এগুলোকেও এর সাথে জুড়তে হবে। এটা নিয়ে ভাবা যেতে পারে। সত্যি, এটা ভাবার মতো একটা দারুণ পয়েন্ট। জ্ঞান অর্জনের পথটা তাহলে শুধু কৌশল জানা নয়, নিজের ভেতরের প্রক্রিয়াগুলোকেও বোঝা। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। আশা করি জ্ঞান বৃদ্ধির এই ধারণাগুলো, ইনপুট, আউটপুট, চক্রবৃদ্ধি প্রভাব আর কৌশলগুলো সবার জ্ঞান অর্জনের যাত্রায় কাজে লাগবে। এগুলো শুধু শুনে না রেখে নিজেদের জীবনে একটু প্রয়োগ করে দেখার জন্য সবাইকে বলবো। ধন্যবাদ।